নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম পিশাচিনীর ভোগ। লিখেছেন তন্ময় নন্দী। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, সোজা গল্প শুরু করছি। ঝমঝম বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি তো আবার কখনো মুষলধারে। মনে হচ্ছে কেউ যেন আকাশটাকে অসংখ্য ফুটো করে দিয়েছে। টানা 4 দিন বৃষ্টি। এমনিতেই ব্যাঙের মূত্র বিসর্জনে শহরটা ডুবে যায়, তার উপর এমন লাগাম ছাড়া বৃষ্টিতে শহরের কি অবস্থা। বাড়িতে বসে বসেই আমি বেশ আন্দাজ করতে পারছি বরুণ দেবতার কি মন খারাপ হয়েছে। কি জানি বাবা, এইসব স্বর্গের দেবদেবীর কথা একজনই বলতে পারবে, সে হলো তারানাথ তান্ত্রিক। তারানাথের কথা মাথায় আসতেই কেদারা থেকে তড়াক করে আমি লাফিয়ে উঠলাম। আহা, এমন বাদলা দিনে তারানাথের সহচর জোয়ার, তার গুরুগম্ভীর কণ্ঠে দর্শন মাখা গল্প জমে একেবারে ক্ষীর। এক চিলতে হাসি আমার ঠোঁটের কোণে ভিড় করলো। কিন্তু চাইলেই কি আর সম্ভব? অবশ্যই সম্ভব। তারানাথই বলেন, মানুষ যদি মনে প্রাণে কোনো জিনিস চায়, স্বয়ং ঈশ্বর তাকে সে জিনিস পাইয়ে দেন। শোনো, মানুষ ঈশ্বরকে এমনি এমনি ভক্তি করে না। যেসব গুণ মানুষের মধ্যে নেই, সেসব গুণ ঈশ্বরের মধ্যে রয়েছে। আর আমাদের শুধু সঠিকভাবে সঠিক পথে ঈশ্বরকে ডাকতে হবে। দেখবে তিনি তোমার মনস্কামনা ঠিক পূরণ করছেন। শুধু প্রার্থনা করার ধরনটা নির্ভেজাল ও সত্য হতে হবে। তারানাথ যে মিথ্যে নন তার প্রমাণ আরও একবার দিলেন। এতক্ষণ আমি মনে প্রাণে চাইছিলাম যে তার সহচর্য আর তার গল্প। বৃষ্টিটা একটু ধরে আসতেই দরজাটা খটখট আওয়াজ হলো। ভাবছিলাম, এই অসময়ে আবার কি এলো রে বাবা। কেদারা থেকে উঠে দরজা খুলে যার পরনায় খুশি হলাম, মনটা আনন্দে নেচে উঠল। মাথায় ছাতা দিয়ে হাসি হাসি মুখ করে কিশোরী দাঁড়িয়ে আছে। কিশোরীকে অভ্যর্থনা করার জন্য বললাম, আরে ভায়া, এসো এসো, ভিতরে এসো। কি সৌভাগ্য আমার। তা হঠাৎ কি মনে করে আজ আমার বাড়িতে? কিশোরী ছাতা মাথায় দরজার ওপারে দাঁড়িয়ে রইল। এক নিঃশ্বাসে বলে ফেলল, না না, চটপট ছাতা নিয়ে চলো তো দেখি। আমি কিছু না বুঝে হতভম্বের মতন দাঁড়িয়ে থাকলাম। কিশোরী তা দেখে বলল, আহা, বেলা পড়ে যাচ্ছে যে, অনেকটা পথ মারিয়ে যেতে হবে। ছাতাখানা নিয়ে চটপট এসো। তারানাথ নিমন্ত্রণ করেছেন, পৌঁছতে দেরি হলে উনি আবার রেগে যাবেন। চলো চলো ভায়া। এবার আর আমাকে পায় কি? দুজনে জল কাদা মারিয়ে তারানাথের মটলেনের বাড়িতে হাজির হলাম। তারানাথ বৈঠকখানায় হুকোই গুড় গুড় করে টান দিচ্ছিল। কিশোরীকে দেখেই তিনি বললেন, ছাতাখানি ওই পাশে রেখে চটে পা মুছে তক্তা পোষে উঠে বসো। আমি ততক্ষণে হুকোটা শেষ করে আসছি। আমি যে কিশোরীর পেছনের দরজায় দাঁড়িয়েছিলাম তা তারানাথ লক্ষ্যই করেনি, আর আমিও এতক্ষণ কিছু বলিও নি। কিশোরী পা মুছে জল ঝেড়ে তক্তা পোষে উঠতে উঠতে বলল, আবার শুধু আমাকে অভ্যর্থনা করলে হবে ঠাকুরমশাই? ওই যে আরও একজন ছাতা মাথায় দাঁড়িয়ে আছে, তাকেও অভ্যর্থনা করুন। তারানাথের অভ্যর্থনার জন্য আমি অপেক্ষা না করেই ছাতাখানা দরজার পাশে হেলান দিয়ে মাথা ঝাড়তে ঝাড়তেই বললাম, ওসব দরকার নেই ঠাকুরমশাই, এই বাড়িটা তো আমাদের নিজেদেরই। হ্যাঁ, কি বলেন? আমার কথা শুনে বাকি দুজনে হেসে উঠল। কিশোরীর মতো আমিও তক্তা বসে উঠে বসলাম। তারানাথ উঠে বাড়ির ভেতর থেকে চা বলে এলো। যথারীতি কিছুক্ষণের মধ্যে চারি চা দিয়ে গেল। আর শুধু চা নয়, আরো কত কি প্লেট ভর্তি করে দিয়েছে হিসেব নেই।
চারি আমাদের খুব শ্রদ্ধা করে। চা পর্ব চলতে চলতে কিশোরী আমাকে জিজ্ঞেস করল, এমন দুর্যোগের দিনে বাড়িতে সময় কাটছিল না হে ভাইয়া। আমার তো বাড়িতে মনই টিকছিল না। স্যাঁতসেঁতে আবহাওয়ায় মনটা স্যাঁতসেঁতে হয়ে পড়েছে। ধুর, আর বাড়িতে থাকতে পারলাম না। তাই তাই চলে এলাম ঠাকুর মশাইয়ের গাল গপ্প শুনতে। আমার উত্তর দেওয়ার আগেই তারানাথ বলে উঠল, এই বেটা পাজির পা ঝাড়া, এই কোনটা গাল গপ্প হে? কোনটা গাল গপ্প শুনি? তুমি যেটাকে গাল গপ্প বলছো সেগুলো আসলে আমার জীবনের প্রতি অধ্যায়ের ঘটে যাওয়া ঘটনা, আর তোমরা চিরকাল সেগুলোকে গাল গপ্প বানিয়ে দিলে। কিশোরীর চিরকালের স্বভাব তারানাথকে তাতিয়ে দেওয়া। তারানাথের নাকের ডগা ফুলে উঠল। এখনই অভিমান করে বসবেন আমাদের উপর। তাই আমি ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বললাম, এই কিশোরী, তুমি থামো তো ভাইয়া। আমাকে ডেকে নিয়ে এলে ঠাকুরমশার গপ্প শুনবে বলে, আর এখন তুমি ওকে রাগিয়ে দিচ্ছ। না না, তুমি কিন্তু একদম ঠিক করছো না ভাই। তারপর কিশোরীর আগের কথার প্রশ্নের উত্তর দিয়ে বললাম, হ্যাঁ, কি জন্য বলছিলে তুমি? সময় কি করে কাটছে? আরে ভাই, সময় কি আর কাটছে? এই টুকটাক বই পড়ে আর খবরের কাগজ পড়ে সময় কাটাচ্ছি। এই খারাপ অবস্থাতেও খবরের কাগজ হাতে পাচ্ছি, শহরের খবর জানতে পারছি, এই অনেক। তার শহরের অবস্থা ভালো তো? তারানাথ জিজ্ঞেস করলো। তারানাথের মন বড় বাচ্চা ছেলের মতন, নরম অথচ নমনীয়। অল্পতেই রেগে যান, আবার অল্পতেই গলে যান মোমের মতন। এই যেমন এখন। এই মোটামুটি ভালো ঠাকুরমশাই। আর আপনি থাকতে আপনার শহর কখনো খারাপ থাকতে পারে না। সকালবেলায় একটা খবর পড়ছিলাম ঠাকুরমশাই। খবরখানা পড়ে মনটা আমার কেঁদে উঠল, বুঝলেন। খবরের কাগজে খবরটা আয়তনে ছোট হলেও তার ভার আমার মন নিতে পারল না। এখনো এমন ঘটে ঠাকুরমশাই? অপেক্ষা জিনিসটা কিশোরীর অভিধানেই নেই। তাই আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করেই বলল, আরে খবরটা কি সেটা তো বলবে আগে। আরে বলছি ভাইয়া, বলছি। আরে পূর্ব বর্ধমানের এক গ্রামে, কি যেন গ্রামের নামটা ঠিক মনে আসছে না, সেখানে ডাইনি অপরাধী এক গৃহবধূ ও তার 1 বছরের সন্তানকে গ্রামের লোক পুড়িয়ে মেরে ফেলেছে। কি দুঃখজনক খবর বলো তো ভাইয়া। এখনো এমন ঘটে? কিশোরী বলল। আমরা কোথায় বাস করছি বলো তো? কোন যুগে বাস করছি? শিশু তো নারায়ণের সমান, তাকে জ্যান্ত পুড়িয়ে মারতে গ্রামবাসীদের মন কাঁদল না? আমরা কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছি? তারানাথ এতক্ষণ চুপচাপ আমাদের কথোপকথন শুনছিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, মানুষের মতো নিষ্ঠুর জীব সমগ্র ব্রহ্মাণ্ডে একটিও নেই, বুঝেছ? মানুষ বড়ই বিচিত্র প্রাণী হে। ঈশ্বরের সবচেয়ে বিচিত্র সৃষ্টি বটে। বিচিত্র সৃষ্টি কারণ তিনি মানুষের মধ্যে ভালোবাসাও দিলেন, আবার নিষ্ঠুরতাও দিলেন, অভিমান দিলেন, আবার অহংকারও দিলেন। কোনো কিছুই কম রাখেননি তিনি। শুধু আমাদের প্রকাশের ভঙ্গিটা মাঝে মাঝে গোলমেল হয়ে যায়। প্রাণ যায় শুধু ছোট বাচ্চাদের। তবে সত্যিকারের ডাইনি যে নেই তা কিন্তু একেবারেই নয়। সেইবার তারানাথের কাছ থেকে আরো একটি গল্প পাচ্ছি এই ভেবেই আমি টান টান হয়ে বসলাম। কিন্তু তারানাথের কথা শেষ হওয়ার আগেই কিশোরীর টিপ্পনি কেটে বসলো। এই যে আবার শুরু হলো। কোন গপ্পের গরু যে এবার গাছে উঠবে কেউ জানে না। কিশোরী গপ্প যে শুনতে ভালোবাসে না তা কিন্তু নয়, একেবারে গপ্পের পোকা। কিন্তু ইচ্ছে করে তারানাথকে রাগিয়ে তোলেন। আর মোমের মতন মানুষটা অল্পতেই রেগে যান, অভিমান করেন আমাদের উপর। অভিমানী গলায় তিনি বললেন, থাক, আজ তবে গল্প বলে লাভ নেই।
যদিও তোমাদের কাছে আমার সব ঘটনা বা গল্প। এই বাদলার দিনে গল্প না ছাড়া কি চলে বলুন তো? তাই এমন একটা উপহার হাতছাড়া হচ্ছে দেখে আমি মাঠে নেমে পড়লুম। এই এই কিশোরী, তুমি চুপ করো তো হে। ঠাকুরমশাইকে রাগিয়ে তুমি কি পাও বলো তো? না না ঠাকুরমশাই, আপনি শুরু করুন তো, শুরু করুন। আমি বরং আরও এক কাপ চায়ের কথা বলে আসি। শেষ কথাগুলো তারানাথের উদ্দেশ্যে বলেই আমি উঠতেই গেলাম। ঠাকুরমশাই আমাকে হাত তুলে নিষেধ করে বললেন, বসো বসো, বৌমা যা খাইয়েছেন আর এখন দরকার নেই, আমি আমার গপ্প শুরু করছি। কিন্তু তোমার বন্ধুকে বলে দাও মাছ পথে যেন ওই জ্বালাতন না করে। কিশোরীর প্রতি রুদ্রনাথের অভিমান চিরকালই বেশি। না না, ও কিছু করবে না ঠাকুরমশাই, আপনি শুরু করুন, শুরু করুন। বাইরে জানলা দরজা ভালো করে লাগানো থাকলেও শ আওয়াজ আসছে বাইরে থেকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমক আর বাজ পড়ার শব্দও পাচ্ছি। তারানাথ গলা খাকিয়ে দিয়ে বলতে শুরু করল, তখন চৈত্র মাস, গা জ্বালা করা রোদ, শুকনো রোদে চড়াচড় খা খা করছে। তখন সবেমাত্র গ্রামের বাড়ি ছেড়ে তোমাদের এই ইট পাথরের শহরে এসেছি। যে মানুষটি টুই টুই করে ঘুরে বেড়ায়, গাছপালা পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে, তার এসব বন্দি জীবন কি আর ভালো লাগে? একদমই ভালো লাগছিল না। আহ, কি ভালোই না ছিল গ্রামের দিনগুলি। গায়ে সর্ষের তেল মেখে পুকুর পাড়ে কলা গাছের তলায় 1 ঘন্টা বসে থাকতাম। মাছেদের জল খেলি, পতঙ্গদের টান টান পায়ে জলের উপরে হেঁটে যাওয়া, 2-1টা কাঠ ঠোকরা ঝপ করে জলে ডুবে মাছ তুলে আনা প্রভৃতি। এইসব দেখতে দেখতে সময় কোন দিকে যে বয়ে চলতো তার হিসেব থাকতো না। এসব দেখা শেষ হলে সূর্য যখন মাথার উপর থেকে ঠিক পিঠের দিকে হেলে পড়তো, তখন আমি চান টান সেরে বাড়ি ফিরতাম। বাড়ির লোক আমার জন্য অপেক্ষা করে থাকতো। তোমরা শহরে মানুষ, সেসব অনন্য অনুভূতি তোমরা কোনো দিন বুঝতে পারা তো দূর, আন্দাজও করতে পারবে না। এই দেখো কি বলতে বা কি বলে চলেছি। আসলে মানুষের জীবনে বয়স একটা বড় বাধা, বুঝলে? লোকে যতই বলুক না কেন, শরীর বুড়ো হলেও মন বুড়ো হয় না, তা কিন্তু একেবারেই নয়। শরীরের সাথে সাথে মনেরও বয়স বাড়ে, বুঝেছ? যৌবনে সেই স্বতঃস্ফূর্ততা আর উদ্যমতা কিছুই থাকে না। যাই হোক, চৈত্র মাসের সেই গা জ্বালা করা গরমে বসার ঘরে বসে হাঁসফাঁস করছি আর তাল পাতার পাখায় হাওয়া করছি। এমন সময় একটা লোক হন্তদন্ত হয়ে সোজা আমার পায়ে এসে পড়ল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই মুখ বাঁচান, ঠাকুরমশাই রক্ষে করুন, রক্ষে করুন ঠাকুরমশাই, রক্ষে করুন। পা থেকে তুলে লোকটাকে তক্তা পোষে বসালাম। লোকটা কালো বুলো চেহারা, মাথায় 1 মাথা কোকড়ানো চুল, চোখের তলায় কালি এবং কোঁচকানো গাল দেখে আমি বুঝলাম খুব ভয়ে ভয়ে আছে লোকটা। 1 গ্লাস জল তার হাতে দিয়ে বললাম, তোমাকে বাঁচাবো নাকি তোমাদের সবাইকে বাঁচাতে হবে? জল খেতে খেতে লোকটি আমার কথা শুনে প্রথমে অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো, তারপর সঙ্গে সঙ্গে আমার হাত ধরে আও মাও করে কেঁদে উঠে বলল, আপনি সাক্ষাৎ ভগবান কর্তা। আপনার লগে লোকের মুখে যা শুনেছি একদম মিথ্যে কথা নয় কর্তা। বাবু বাবু তাই ঠিক লগে পাঠাইছে আমাক। বাঁচান, বাঁচান ঠাকুরমশাই, বাঁচান। আহ, আমি ভগবান নই, ভগবান একমাত্র উনি। বেশ, শান্ত হও, শান্ত হও, বসো তো, এখানে বসো। সমস্ত ঘটনা খুলে বলো আমায়। সমস্তটা শোনার পর তো বলবো আমার দ্বারা তোমাদের ওই উপকার হবে কি না। তারপর
লোকটার পরিচয় জানার জন্য আমি জিজ্ঞেস করলাম, আবার কি নাম তোমার, কোথা থেকে আসছো? লোকটা দু হাতের উল্টো দিকে চোখ মুছে বলতে লাগলো, আগে আমার নাম দুলাল কাহার কর্তা। বাপ ঠাকুরদা ওই নামটা রাখলেও লোকে আমাকে দুলু বলে ডাকে, আর লোকে আমাকে ওই জমিদারের চাকর বলেও বিশ্বাস করে। ঠাকুরমশাই 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 জমিদার আমাকে খুব ভালোবাসেন, বলেন আমি আমি জমিদারের ছায়া সঙ্গী। বুঝলাম বুঝলাম। কি নাম তোমার জমিদারের, আর বাস কোথায় তোমাদের? প্রতাপ ভানু, আর আমাদের গা বীরভূমের খড়বাসলে। বড় সুন্দর গা আমাদের, মাঠ ভরা ধান, জল ভরা মাছ, বহুত গাছপালা, শাকসবজি, ফলমূল, কোনো কিছুরই অভাব নেই কর্তা। গ্রামের লোকেদের খাওয়ার পরার কোনো অভাব নেই। একটি জমিদার বাবুও আছেন, খুব ভালো মানুষ। প্রজাদের দুঃখ কষ্ট উনি বোঝেন। সবই ঠিক ছিল ঠাকুরমশাই, কিন্তু 3 মাস থেকে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে খয়রাশোলে। কি জানি কি যে হলো, গ্রামের লোকগুলো এক এক করে মারা যেতে লাগলো। যারা মরছে তারা সবাই সুস্থ কর্তা, রোগ বালাইয়ের চিহ্নটুকু নেই। অথচ যখন মারা যাচ্ছে ওদের দেহে কোনো ওই লোহ থাকছে না। আমাদের গায়েরই হবু ডাক্তার কি যেন একটা নাম বললেন, ও হ্যাঁ, রক্ত অল্পতা না কি যেন একটা বললেন। আমি লোকটাকে থামালাম, বললাম, ওটা রক্ত অল্পতা, বেশ, তারপর কি হলো বলো? গত 3 মাসে মোট 13 জন মারা গেছে কর্তা। আমার মনে কি হয় জানেন? আমার মনে হয় কোনো ডাইনি ছায়া পড়েছে আমাদের গায়ে, তার ছায়াতেই সবাই মারা যাচ্ছে। কোনো গুণিন বা তান্ত্রিককে ডেকেছিলে নিশ্চয়ই? মিথ্যে কথা বলবো না ঠাকুরমশাই, অনেক গুণী সাধু সজ্জন মানুষদের ডাকা হয়েছিল আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার লোকে, কিন্তু কিছুতেই কিছু হলো না ঠাকুরমশাই। শেষমেশ আপনার লগে এসেছি, আপনি আমাদের উদ্ধার করুন ঠাকুরমশাই। আমাদের গাকে আগের মতন ফিরিয়ে দিন। আমাদের জমিদার বাবু আপনাকে নিতে গাড়ি পাঠিয়েছেন। আপনি না করবেন না দয়া করে ঠাকুরমশাই। চলুন আমার সাথে চলুন। এমন বিপদের কথা শুনি না করা যায় না। দুলাল কাহারের সঙ্গে রওনা দিলাম বীরভূমের খয়রাশোলের উদ্দেশ্যে। খয়রাশোলে পৌঁছে দেখলাম দুলাল কাহার একদম বাড়িয়ে কিছু বলেনি। সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম, কাঁচা রাস্তার ধারে বড় বড় গাছ মাথা তুলে দাঁড়িয়ে চোখ মিটমিট করে অনেক দূর পর্যন্ত থেকে আগত অতিথিদের আপ্যায়ন করছে। রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত। বহুদিন পর সবুজের সান্নিধ্য পেয়ে মনটা আবার সতেজ হয়ে উঠল আমার। দুলাল রাস্তায় আস্তে আস্তে গ্রাম সম্বন্ধে ও জমিদার বাড়ির ব্যাপারে আরো অনেক তথ্য বলেছিল। গ্রামের দক্ষিণ দিকে দক্ষিণাকালের মন্দির আছে, সেই মন্দিরে নিত্য পূজার ব্যবস্থাও আছে। মন্দিরটি নির্মাণ করেছিলেন জমিদার উদয় শঙ্কর ভানু, যিনি বর্তমান জমিদার প্রতাপ ভানুর ঠাকুরদা। বর্তমান জমিদার উভয় ভানুর 2 ছেলে, অর্জুন ভানু ও কৃষ্ণ ভানু। বাবার মতন দুজনেই ভালো মানুষ। দুজনেরই একটা করে কন্যা সন্তান রয়েছিল। বড় ছেলে অর্জুন ভানুর কন্যা সন্তান বেঁচে আছে, কিন্তু কি ঠাকুরমশাই? এই কিন্তু শব্দটা দীর্ঘায়িত করতে কিশোরীর যেন তর্স হয়েছে না। কিন্তু ছোট ছেলের কন্যা সন্তানের কোনো খোঁজ দুলাল জানে না। অর্জুন ভানুর স্ত্রী দেবলা ভানু কন্যা সন্তান জন্ম দিয়েই মারা যায়। দেবলা ভানু যে কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন তা ছিল একেবারে রুগ্ন, রক্তশূন্য, দেহে যেন মাংসের চিহ্ন নেই, শুধু হাড় আর হাড়। অর্জুনের স্ত্রী ছিলেন একদম সতীলক্ষ্মী মেয়ে, দুলালও বলেছিল আমায়।
এমন সতীলক্ষ্মী মায়া সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মারা গেল কি করে? বাড়ির লোক কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। সবাই তাই ভাবল এ সন্তান অপয়া, বাড়িতে থাকলে আরো অনেকের ক্ষতি হবে, তাই এ সন্তানকে মেরে ফেলতে হবে। সবাই সায় দিল, কিন্তু বাদ সাধলো ভানুগিন্নি। আমি দুলালকে জিজ্ঞেসও করেছিলাম, আচ্ছা দুলাল, জমিদার গিন্নি বাধা দিলেন কেন? বাধা দেবেন না? ওর জন্যই তো দুই পুত্রবধূ সন্তানের মুখ দেখতে পেল, কিন্তু ছোটটার কপাল খারাপ, সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই মারা গেল, সুখ সইল না। জমিদার গিন্নির জন্য দুই পুত্রবধূ সন্তানের মুখ দেখতে পেলেন? আমি আমি ঠিক বুঝতে পারলাম না দুলাল। দুলাল তার খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে নিল, তারপর বলল, তাহলে আপনারে আসল ঘটনাটা আমি খুলেই বলি ঠাকুরমশাই। জমিদার বাড়ির দুই বৌমা রূপে গুণে স্বর্গের অপ্সরার মতন হলেও বাজা ছিল। বিবাহের পরও বহুদিন কিছুতেই সন্তান হচ্ছিল না দুজনের। এত বড় বাড়ি, সন্তান না থাকায় খালি খালি লাগে। প্রতাপ ভানুর থেকে গিন্নিমা বেশি ভেঙে পড়েছিলেন। একদিন তো জমিদারকে ফুপিয়ে ফুপিয়ে বলতেই শুরু করলেন, ওগো কি সর্বনেশে হলো গো জমিদার বংশে, শেষ পর্যন্ত ভানু বংশ মুছে যাবে এই খয়রাসোল গ্রাম থেকে। তারপর গিন্নিমা নিজেই সব ব্যবস্থা করতে লাগলেন। নানাবিধ পূজার পাশাপাশি নিজে ও ওই দুই বধূকে উপোস ও ব্রত পালন করানো শুরু করলেন। দিন যায়, তারপরে মাসও যায়, কিন্তু কিছুতেই বৌমারা সন্তান সম্ভবা হচ্ছেন না। গিন্নিমা আরো ভেঙে পড়লেন, তবুও নিজে বেঁচে থাকতে কিছুতেই ভানু বংশ নির্বংশ হতে দেবেন না। একদিন দূর গায়ের ওই মানে বহু দূর গায়ের এক কাপালিককে ডেকে জমিদার বাড়িতে যজ্ঞ করালেন, আর তারপরেই দুই বৌমা সন্তান সম্ভবা হলেন। হ্যাঁ, আমার যে কি আনন্দ হয়েছিল ঠাকুরমশাই। এই হলো জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। যাই হোক, আমি অতিথি হিসেবে উঠলাম গিয়ে জমিদার বাড়িতে। কি প্রকাণ্ড বাড়ি, সুন্দর কারুকার্য মণ্ডিত সকল বস্তু জমিদার বাড়ির শোভা বাড়াচ্ছে। সামনে লম্বা বারান্দা, আর তার এক পাশে সারি সারি ঘর। এমনই একটি দোতলার ঘরে আমি গিয়ে উঠলাম। জমিদার বাড়ির মতন আতিথেয়তা সত্যি এখন এখন বিরল। একে একে জমিদার বাড়ির সকলে প্রণাম করে গেল আমায়। জমিদার গিন্নি পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। খয়রাসোল কি আর ভালো হবে না ঠাকুর মশাই? জমিদার গিন্নি বেশ ধার্মিক মানুষ, গলায় কাঠের মালা, মাথায় সর্বদা ঘোমটা টানা, যা বাঙালি মেয়েদের একটা বড় বৈশিষ্ট্য। জমিদার গিন্নির ভয়ের তো কণ্ঠটা প্রশমিত করার জন্য তাকে আশ্বস্ত করে আমি বললাম, একদিনের অসুখ তো নয় মা, সেরে উঠতে সময় লাগবে, তবে আমি সম্পূর্ণরূপে সুস্থ করে তবে এখান থেকে যাব। সেজন্য সর্বপ্রথম রোগটা কি তা আমায় বের করতে হবে মা। যাও, আমি এখন ধ্যানে বসবো। বৌমাকে বলো গে ওই দুব্বা ও ধানের ব্যবস্থা করে আমাকে দেবে। জমিদার গিন্নি মাথা নেড়ে চলে গেলে আমি ঘরের মেঝেতে স্থির হয়ে বসলাম। কিছুক্ষণ পর একটা ওই বয়স 25-এর মেয়ে কাঁসার প্লেটে করে দুব্বা ও ধান নিয়ে এলো। তার পেছন পেছন জমিদার গিন্নিও এলেন। এই মেয়েটি আসলে যে কে তা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার জিজ্ঞাসা অনুধাবন করে জমিদার গিন্নি মেঝেতে কম্বলের আসন পেতে দিয়ে বললেন, ঠাকুরমশাই, এর নাম হলো সুলক্ষ্মী, ভারী ভালো মেয়ে ঠাকুরমশাই। ছোট বৌমা মারা যাবার পর এই মেয়েটি একদিন কাজের খোঁজে আমাদের বাড়িতে উপস্থিত হয়, সাথেই 1 বছরের কন্যা সন্তান। স্বামী হারিয়েছে, এসেই তো কেঁদে কেটে একাকার। জমিদার গিন্নি যখন কথাগুলো বলছে, সুলক্ষ্মী তখন মেঝেতে ধান দুব্বা ধূপকাঠি ঠিক মতন সাজিয়ে রাখছে। বিধবা মেয়েটির মুখশ্রীতে অদ্ভুত মায়া আছে।
টানা টানা চোখ, লম্বা নাক। জমিদার গিন্নি বলেই চলেছেন, জানেন ঠাকুরমশাই, বৌমাদের আমি নিজের মেয়ের মতন দেখি। ছোট বৌমার মৃত্যুর পর আমি অনেকটা ভেঙে পড়েছিলাম, আর এই মেয়েটিও তখনই আশায় বুকে টেনে নিয়েছিলাম মেয়েকে, যেন নতুন করে ছোট বৌমা ও ছোট নাতনিকে পেয়েছিলাম। সুলক্ষী বাড়ি ভালো মেয়ে ঠাকুরমশাই, এত বড় বাড়ি, সম্পূর্ণ কাজ একা হাতে সামলায়, আমাদের ধারে কাছেও ভিড়তে দেয় না ও। আচ্ছা ঠাকুরমশাই, আপনার কি আর কিছু লাগবে? না না মা, তোমরা এখন যাও, আমি ধ্যানে বসবো একটু। জমিদার গিন্নি ও সুলক্ষী দরজা দিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলো। আমার ডাকে আবার থমকে দাঁড়ালো। বলছি, মা, আমার ধ্যান শেষ হলে দুই নাতনিকে নিয়ে একবার আমার কাছে এসো তো। জমিদার গিন্নি কার কাঁধ করে চলে গেল। লক্ষ্য করলাম সুলক্ষী যাওয়ার সময় কেমন যেন অন্য দৃষ্টিতে আমার দিকে তাকালো। চাকর বাকরের আধিক্যে জমিদার বাড়িতে চাপা সবসময় একটা কোলাহল থাকে, কিন্তু খয়রাসোলের এই জমিদার বাড়িটা শান্ত, অযথা উত্তেজনা নেই। এক অদ্ভুত নিরালা প্রশান্তি ছড়িয়ে আছে যেন সমস্ত ঘর জুড়ে। জমিদার বাড়ির পেছনে বাঁশঝাড়, খসখস শব্দে পাতা ঝরার আওয়াজ আসছে। ঝিঝি পোকারা করুণ সুরে গান শুরু করতে আমি ধ্যানে বসে পড়লাম। কিছুক্ষণ জপ করার পর যা দেখলাম, রীতিমতন শিউরে ওঠা জোগাড়। নেত্র আমার বন্ধই রয়েছে। আমি দেখলাম ভয়ঙ্কর অশুভ শক্তি এই গ্রামটাকে ঘিরে রয়েছে। কালো কালো চাপ চাপ অন্ধকারের অদৃশ্য বলয় ঘিরে আছে গ্রামখানিকে। কিন্তু আরও একটা ব্যাপার দিকে আশ্চর্য হলাম, অশুভ শক্তির মতন এক শুভ শক্তিও গ্রামে রয়েছে, কিন্তু শুভ শক্তি খাপ ছাড়া। আর সবচেয়ে বড় ব্যাপার, অশুভ শক্তির মতন এত শক্তিশালী নয়। আর সেজন্যই হয়তো অশুভ শক্তি যে সব অন্যায় করছে তা শুভ শক্তি মুখ বুঝে মেনে নিচ্ছে, কিচ্ছুটি করতে পারছে না। আর কেন করতে পারছে না এই বিষয়টি অনুধাবন করব তার আগেই দুলাল কাহার ছুটতে ছুটতে আমার কাছে এসে হুমড়ি গিয়ে পড়ে আর কি। আমি চোখ খুললাম, দুলাল রীতিমতন হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে সে বলছে, আরো একজন ভোগে গেছে ঠাকুরমশাই। জমিদার বাবু নিচে আপনার লগে অপেক্ষা করছেন। আপনাকে সঙ্গে নিয়ে ওইখানে যাবে জমিদার বাবু। চলুন 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 আপনার ঠাকুরমশাই, চলুন। আমার ধ্যান সম্পূর্ণ হলো না। মৃতের দেহটা একবার দেখা আমার খুব দরকার। দুলালের সাথে নামতে লাগলাম সিঁড়ি দিয়ে। সিঁড়ি দিয়ে নেমে দেখি প্রতাপ বানু নিচে পায়চারি করছেন। আমাকে দেখে এগিয়ে এসে বললেন, কি শুরু হয়েছে বলুন তো? এবার মনে হচ্ছে এই গ্রাম থেকে বাস তুলতে হবে। আপনি এখানে এসেছেন কোথায়? আপনার সেবা শুশ্রূষা করব আমি, সেজন্যে। একটু আগে খবর এলো ভুইপাড়ার 35 বছরের এক যুবক মারা গেছে। ভাবলাম আপনার মৃতদেহটি দেখলে হয়তো সুবিধে হবে, তাই দুলালকে দিয়ে আপনাকে ডাকতে পাঠিয়েছিলাম। জমিদারের উদ্বিগ্ন কণ্ঠ, চোখে মুখে নিরাশা। জমিদার বাড়ি থেকে বেরিয়ে সামনে কিছু রাস্তা ধরে এগিয়ে বাদিকে বড় পুকুরটা পেরিয়ে ভুইপাড়া। দুলাল আমাদের আলো দেখিয়ে নিয়ে যাচ্ছে। ভুইপাড়াতে পৌঁছে দেখলাম কতগুলো লণ্ঠন আনাগোনা করছে, সঙ্গে চাপা উত্তেজনাও। আমাদের দিকে পথ ছেড়ে দিল সকলে। এক মাটির ও খড়ের ছাউনি। বাড়ির ভেতরে উঠোনে পা দিতেই কান্নার রোলটা আরো জোরালো হয়ে উঠল। একজন বৃদ্ধ মানুষ আমাদের কাছে এগিয়ে এসে জমিদারকে উদ্দেশ্য করেই বলল, বৌমা সবে মাত্র সাজ বসিয়েছে। সাজ জ্বালানো হয়ে গেলে পুলক বাড়ির পেছনে গোয়াল ঘরে গরুদের দেখাশোনা করার জন্য স্যার। প্রচণ্ড গরম, তাই আমরা হাওয়া খেতে ওই চাতালে বসে আছি। হঠাৎ এক চিৎকার ভেসে এলো পেছনের গোয়াল ঘর থেকে, পুলকের চিৎকার। আমরা তড়ি ঘড়ি ওখানে পৌঁছে দেখি পুলক পড়ে আছে, দেহে প্রাণ নেই।
শেষ কথাটি বলার সময় বৃদ্ধ কান্নায় ফেটে পড়ল। মৃতদেহ উঠানে শোয়ানো আছে। আমি মুখে ঢাকা সরিয়ে দিতে বললাম। একজন লোক উঁচু করে আলো তুলে ধরল। রক্তশূন্য মুখ, সাদা ফ্যাকাশে চোখ, মনে হলো কোনো সাপত তার ধারালো দন্তের সাহায্যে দেহের সমস্ত রক্ত শুষে নিয়েছে। জমিদার বাবু আমার কাছে এগিয়ে এসে বললেন, কিছু বুঝতে পারলেন ঠাকুরমশাই? এই ব্যক্তি এই পরিবারের একমাত্র রোজগেরে মানুষ ছিল ঠাকুরমশাই। দুটি মেয়ে রয়েছে, বৃদ্ধ মা বাবাও রয়েছে। সংসারটা ভেসে যাবে মনে হচ্ছে। আর কত মায়ের কোল শূন্য হবে ঠাকুরমশাই। কিছু একটা করুন ঠাকুরমশাই। আমি চাই না এই গ্রামের আর কোনো ক্ষতি হোক। আমি মৃতদেহটা ভালো করে লক্ষ্য করছি। জমিদারের কথার উত্তর আমি দিলাম না। দুটি ছোট ছোট মেয়ে মৃতদেহর পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদছে। খুব মায়া হলো মেয়ে দুটোরও। আহা, এই বয়সে পিতৃহীন। আমার বুকের ভেতরটা শূন্য হয়ে উঠল। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না, তাই বাধ্য হয়ে চোখ সরিয়ে নিতে হলো সেখান থেকে। হঠাৎ আমার চোখ আটকে গেল মৃতদেহর ঘাড়ের কাছে। দুটি ছোট ছোট ছিদ্র। দূর থেকে বোঝা যায় না, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে অবশ্যই চোখে পড়ে। আমি যা বোঝার তা আমি বুঝে গেলাম। দেহটি সৎকারের জন্য নিয়ে যেতে বললাম আমরা জমিদার বাড়িতে ফিরেও এলাম। জমিদার গিন্নি দুই নাতনিকে নিয়ে আমার জন্য অপেক্ষাও করছিলেন। আমি চৌকাঠের ভেতর পা দিতে জমিদার গিন্নি দুই নাতনিকে বললেন, যাও ওনাকে প্রণাম করে এসো, যাও। দুটি ফুটফুটে জ্যোৎস্না মাখা মেয়ে, যেন মনে হচ্ছে আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। ছোট নাতনি মানে জমিদার বাড়ির আশ্রিতা সুলক্ষীর কন্যা গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে এসে প্রণাম করল। আমি তার মাথায় হাত বুলিয়েও দিলাম, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকলো তার বড় নাতনি। গিন্নিমা তাকে বললেন, যা প্রণাম কর, যা ঠাকুরমশাইকে প্রণাম করে আয়। বড় নাতনি আর চোখে তাকিয়ে আছে আমার দিকে, ঠান্ডা শীতল চাহনি। জমিদার গিন্নির হাত ধরে বলছে, ওই লোকটা কে গো? লম্বা লম্বা দাড়ি, আমার ভয় করছে। আমি ওই লোকটাকে প্রণাম করতে পারবো না ঠাম্মা। তো তুমি ওকে চলে যেতে বলো। আহা, গলা তো নয়, যেন কাঁসা বসানো আছে গলায়। আমি বড় নাতনির কাছে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বোলাতেই বললাম, বড়দের প্রণাম করে আশীর্বাদ নিতে হয় মা। আমি তোমাদের বাড়ির অতিথি, আর অতিথিকে প্রণাম করতে হয়। আচ্ছা, কি নাম তোমার মা? আমার কথা শুনে বড় নাতনি আরো জুবুতুবু হয়ে জমিদার গিন্নির কোলে মাথা ঢুকিয়ে দিল। তারপর মুখ লুকানো অবস্থায় বলল, তুমি একে চলে যেতে বলো ঠাম্মা, তুমি একে চলে যেতে বলো। আমার ভয় করছে, এক্ষুনি চলে যেতে বলো। আমার লম্বা দাড়ি আর লম্বা চুল দেখে খুব ভয় করছে ঠাকুমা, খুব ভয় করছে। আমি জমিদার গিন্নিকে নাতনি দুজনকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বললাম। জমিদার গিন্নি নিয়েও গেল, তবে তার আগে বলে গেল, ঠাকুরমশাই, বড় নাতনির নাম বেনি আর ছোটটার নাম জুই। পরের দিন সকালে গ্রামের বড় বট গাছের তলায় পঞ্চায়েত বসেছে। জমিদার প্রতাপ ভানু, মোড়ল আর পাশাপাশি কিছু অল্প বয়স্ক যুবকও আছে। আমিও সেখানে উপস্থিত হয়েছি। যথাসময়ে পঞ্চায়েত শুরু হলো। এমনিতে পঞ্চায়েত বসে কারো বিচার টিচার করার জন্য, কিন্তু আজ খয়রাশোলে পঞ্চায়েত বসেছে শুধুমাত্র নিজেদের এই বিপদ থেকে রক্ষা কিভাবে পাওয়া যায় সেই সুরাহা বের করতে। না, আমি এই গায়ে আর থাকুম না। আজের পোলা তো কালোর বউ, ছেলেপুলে নিয়ে সদা ভয়ে ভয়ে থাকছি যে। আমি এই গায়ে এক বেলায় থাকুম না কর্তা, আমি কয়ে দিলাম। আরে থাকবি না যাবি কোথায় শুনি? বাপ ঠাকুরদার ভিটে ছাড়া আর কোথাও যাওয়ার আছে কি, তা আগে শুনি। লোকটির চোয়াল শক্ত,
ছেলে পুলে লয়ে গায়ে গায়ে ভিক্ষা করে খামু কথা, তাও এ গায়ে থাকুম না। কত জন্মের পুণ্যের ফলে মানুষ জন্ম হয়েছে, আর আর ওদিকে ওদিকে জানটাই থাকবে না, আজই চলে যাব। আহা, আমরা দেখছি তো কি করা যায়, আমরা দেখছি। তুই বস, শান্ত হ। একজন মোড়ল গোছের লোকের কথায় ব্যক্তিটা বসলো বটে, তবে তার আগে সেও বলল, থাকতে থাকতে তো সব কটা মরে যাব, তখন এই শিয়াল কুকুরে ভিটে রাজ করবে কথা, কথাটা মিলিয়ে নিয়েন। আলাপ আলোচনা চলছে, তবু সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসছে না। তখন প্রবীণ লোকটি প্রতাপ ভানুর উদ্দেশ্যেই বলল, জমিদার বাবু, আপনি কিছু ভাবুন। কত পুরুষ ধরে এই গ্রামে বাস করছি, তা তো আপনি ভালোভাবেই জানেন। একদিনকার কথা তো নয়। তাছাড়া এই বুড়ো বয়সে কোথায় বা যাব বলুন তো? কিছু একটা বিহিত করুন জমিদার মশাই, আমরা আপনার মুখ চেয়ে তাকিয়ে আছি তো। জমিদার আমার দিকে তাকালেন, তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, বিহিত করার লোক আমি নই। জমিদারি এ খাজনা নয় যে মাফ করে দেব। যিনি বিহিত করবেন, ওই দেখুন তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। আমার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওনার নাম তারানাথ তান্ত্রিক। সবাই পিছন ফিরে আমার দিকেও তাকালো। জমিদার মশাই হাত ইশারা করে ডাকলে আমি সামনে এগিয়ে গেলাম। তারপর সকলকে হাত জড়ো করে প্রণাম করে আমি বললাম, নমস্কার, আমি তারানাথ তান্ত্রিক। আপনাদের জমিদার আমাকে আপনাদের বিপদ থেকে উদ্ধার করতে এখানে এনেছে। গ্রামে পা দিয়ে কিন্তু আমি বুঝেছি কোনো কিছু অশুভ শক্তির ছায়া এই গ্রামে পড়েছে। আর যারা বলছেন যে এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাবেন, তারা শুনে রাখুন, অশুভ শক্তির তেজ এতটাই ভয়ঙ্কর, আপনাদের এই গ্রামের বাইরে পা রাখতে দেবে না। গতকাল রাত্রি বইপাড়ার পুলক নামের যুবকটির দেহ দেখে আমি মোটামুটি বুঝেছি কার জন্য বা কিসের জন্য রক্ত শূন্য হয়ে মারা যাচ্ছে সকলে। কিসের জন্য ঠাকুরমশাই? আমি সম্পূর্ণ নিশ্চিত না হয়ে আপনাদের বলতে পারছি না, কিন্তু অশুভ শক্তি যে কতটা ভয়ঙ্কর তা আপনারা আন্দাজ করতে পারবেন না। তবে কথা দিচ্ছি, সম্পূর্ণ বিপদ মুক্ত করে তবে এই গ্রাম পরিত্যাগ করব আমি। এর মধ্যে যদি কিছু হয়ে যায় ঠাকুরমশাই? হবে না, আপনারা খেয়াল করে দেখবেন, পরপর দুটি লোকের মৃত্যুর ব্যবধান কম করে হলেও 2 দিনের বেশি। গতকাল মারা গেছে পুলক নামের ছেলেটি, তার মানে হাতে আরও 1 দিন। আর এই সময়ের মধ্যে কোনো একটা উপায় আমি ব্যবস্থা করে ফেলবো। আর একটি কথা, রাতে অযথা অন্ধকারে ঘোরাঘুরি করবেন না কিন্তু। আমার কথা শুনে সকলে আশ্বস্ত হলো। পঞ্চায়েত সেদিনের মতন ভেঙেও গেল। আমি মনে মনে পরিকল্পনা সাজিয়েও নিলাম। জমিদার বাড়ি ফেরার পথে প্রতাপ ভানুকে আমার আজকের কর্মসূচি সম্বন্ধে বললাম। জমিদার বাবু সব শুনে বললেন, ঠিক আছে ঠাকুরমশাই, আপনার পূজার সমগ্র জিনিস আমি জোগাড় করে দেব। আর দক্ষিণাকালীর মায়ের পুরোহিত রামতনু মুখার্জি খুব ভালো মানুষ ঠাকুরমশাই। আপনি যখন ওখানে পুজোয় বসবেন, ও সব কিছু সাহায্য করবে আপনাকে। আর যদি দরকার হয়, দুলাল আপনার সহচরী হয়ে থাকতে পারে। তার দরকার নেই জমিদার মশাই, আমি আর পুরোহিত মিলে সবটা করব। এক্ষেত্রে তৃতীয় পক্ষের থাকা চলবে না। আচ্ছা, ঠিক আছে, তাই হবে ঠাকুরমশাই। মানুষজন খুব ভয় পেয়ে আছে ঠাকুরমশাই। আপনি যেমন করে হোক আমাদের রক্ষা করুন ঠাকুরমশাই। চারদিকে গাছপালা ঘেরা মন্দির, দক্ষিণকালীর মন্দির, শুনশান নিস্তব্ধ চারপাশ। দূর থেকে ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে।
আমি সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম মন্দিরে বড় বড় প্রদীপ জ্বলছে। চারদিকে কাউকে দেখতে পেলাম না। পুরোহিত মশাই, আরে ও পুরোহিত মশাই! আমার ডাকে মন্দিরের পেছন থেকে একটা লোক বেরিয়ে এলো। তারপর সে বলল, আগে কে কে আপনি? আমি তারানাথ চক্রবর্তী, জমিদার বাবু। পুরোহিত মশাই আমাকে থামিয়ে দিয়ে বললেন, ওহ, আর বলতে হবে না। জমিদার বাবু আমার কাছে খবর পাঠিয়েছেন। কি সৌভাগ্য আমার, আপনার মতন গুণী মানুষের সাক্ষাৎ পাবো কোনোদিন জীবনে ভাবিনি। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করলাম। আমি পুজোয় বসলাম। ও থুড়ি, আমি বলা ভুল হবে, আমরা পুজোয় বসলাম। মা আমায় সবটা বুঝিয়েও দিলেন। শুনুন শুনুন শুনুন, জমিদার বাড়ির আদেশ, আজ বিকেলে দক্ষিণাকালী মন্দির প্রাঙ্গণে সবাইকে উপস্থিত থাকতে হবে। সদ্য জন্মানো শিশু থেকে 80 বছরের বৃদ্ধ কেউ যেন বাদ না যায়, অন্যথায় তার কঠিন শাস্তি হবে। শুনুন শুনুন শুনুন। গ্রামে ঢোল পড়ে গেল। ধীরে ধীরে দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলো। গ্রামের লোক একে একে সবাই উপস্থিত হলো ওই দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে। উপস্থিত হলো জমিদার বাড়ির সকলেও। সবার চোখে মুখে চাপা উত্তেজনা। জমিদার বাবু কেন ডেকেছেন? একে অপরকে জিজ্ঞাসা করার হালকা গুঞ্জনও উঠেছে। গুঞ্জন থামানোর জন্য জমিদার বাবু বেশ গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠে ঘোষণাও করলেন, এই গ্রামে অশুভ শক্তির ছায়া পড়েছে, তা আপনারা ভালোভাবে জানেন, আর তার প্রভাবে অনেকজন মারাও গেছে। আমরা দিন দিন ভীত সন্তুষ্ট হয়ে পড়ছি। ভবিষ্যতে আর যাতে কেউ মারা না যায় আমি তারই ব্যবস্থা করেছি, আর তার জন্যই তারানাথ তান্ত্রিকের শরণাপন্ন হয়েছি। বাকি কথা উনি বলবেন। তারপর আমাকে বলতে বললেন তিনি। আমি বললাম, প্রথমে একটা কথা বলি, বাইরের ঘা যতটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভেতরেরটা কিন্তু শোকায় না। এক্ষেত্রেও অনেকটা তাই। গ্রামের একের পর এক মানুষ রক্তশূন্য হয়ে মারা যাচ্ছে। কখনো গোয়ালের মধ্যে তো আবার কখনো পুকুর ঘাটে মরে পড়ে রয়েছে। অথচ কেউ কিছু আন্দাজ করতে পারছো না তোমরা। তার কারণ একটাই, যে এইসব মানুষগুলোকে রক্ত চুষে মেরে ফেলছে সে আপনাদের গতিবিধি জানে, এই গ্রামকে হাতের তালুর মতন চেনে, আর সে এখন আপনাদের মধ্যে মিশে রয়েছে। হয়তো কারো স্ত্রী বা কারো কন্যা, অথবা অন্য কোনো রূপে। আর এই অশুভ শক্তিটি হলো একটি ভয়ঙ্কর পিশাচিনী। আমার কথা শুনে উপস্থিত জনতার মুখের আদল বদলে গেল। ভ্রু কুচকে আমার কাছ থেকে আরও কিছু শোনার জন্য দৃষ্টি দিল, কিন্তু এবার আমি কিছু বললাম না। বললেন, পুরোহিত মশাই, মানুষরূপী সে ভয়ঙ্কর পিশাচিনীকে বের করা এবং তাকে যথাযথভাবে ধ্বংস করা আমাদের মুখ্য উদ্দেশ্য। যদি তা সম্ভব হয় তবে খয়রাসোল বিপদ থেকে মুক্ত পাবে। তারানাথ তান্ত্রিক এই জায়গাটির চারিদিক মন্ত্র দিয়ে বৈষ্টন করে রেখেছেন। তাই ভূত হোক, মানুষ হোক আর পিশাচিনী হোক, কেউ এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবেন না। সুতরাং সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ুন। পিশাচিনী চিহ্নিতকরণ পদ্ধতি এক্ষুনি শুরু করবেন তারানাথ তান্ত্রিক। ভয় ও বিহ্বলতা নিয়ে গ্রামের লোক বসে পড়ল উন্মুক্ত উঠোনে। আমি উঠে মন্দিরের পাশে বেল গাছের একটি পাতা তুলে নিলাম। তারপর পাতাটিকে কপালে ঠেকিয়ে মন্ত্র পড়ে সবার উদ্দেশ্যে বললাম, এই বেল্লপত্রটি যে দেখছো, আমি এটিকে বাতাসে উড়িয়ে দেব। তারপর পা খেতে খেতে যার গায়ে পড়বে, জেনে রাখবেন সেই প্রকৃত পিশাচিনী। সেটাকে দু হাতে উপরে তুলে উড়িয়ে দিলাম। সবার দৃষ্টি আটকে গেল ওই পত্রটির উপরে। পাতাটি উড়ছে তো উড়ছে, বাতাসে ভেসে ভেসে দুলছে।
একটি পাতার এতক্ষণ বাতাসে বেঁচে থাকা দেখি সকলে তো অবাক, আর উত্তেজনাও রয়েছে। পিশাচিনীকে দেখতে পাবে নিজের চোখের সামনে সকলে। জমিদার বাড়ির সকলেই এক জায়গায় একত্রিত হয়ে বসে আছে। জমিদার গিন্নির দুপাশে রয়েছেন বড় বৌমা, বড় নাতনি আর কাজের মেয়েটি এবং তার কন্যা সন্তান। বেশ কিছুক্ষণ বাতাসে ভেসে থাকার পর পাতাটি জমিদার পরিবারের মাথার উপরে স্থির হলো। তারপর সবাইকে অবাক করে দিয়ে পাতাটি পড়ল জমিদার বাড়িতে আশ্রিত বিধবা মেয়েটির কন্যা সন্তান জুঁইয়ের উপরে। সবার চোখ বিস্ফারিত, এ কিভাবে সম্ভব? আমিও যে অবাক হলাম না তা কিন্তু নয়, কিন্তু পিশাচিনী কখন কোন রূপে থাকে কে জানে। সবার প্রথমে উঠে দাঁড়ালো সুলক্ষী। না না, এ হতে পারে না, আমার মেয়ে পিশাচিনী নয়। তারপর দু চোখে কান্না নিয়ে ছুটে গেল জমিদার প্রতাপ ভানুর কাছে। আপনি বলুন না, আপনি বলুন জমিদার বাবু, আমার মেয়ে পিশাচিনী হতে পারে না। কোথাও কোথাও ভুল হচ্ছে আপনাদের। আপনার বাড়িতে এতদিন ধরে আশ্রিত আছি, আপনি তো জুঁইকে চেনেন। এইটুকু মেয়ে কিভাবে পিশাচিনী হতে পারে বলুন না আপনি। সুলক্ষী মেয়েটির কান্না দেখে জমিদার বাবু বিগলিত হল। আমাকে উদ্দেশ্য করে বললেন, আগে ঠাকুরমশাই, আপনার কোনো ভুল হচ্ছে না তো? উত্তর আমার দেওয়ার কথা, কিন্তু উত্তর দিল পুরোহিত মশাই। উনি বললেন, জমিদার বাবু, পিশাচিনী অনেক রূপ, আর এক্ষেত্রে ও একটি বাচ্চা মেয়ের রূপ নিয়েছে, বুঝেছেন? আর শুধু তাই নয়, আপনার বাড়িতে আশ্রিত থেকে আপনার প্রজাদের হত্যাও করছে। আর এবার আপনি যদি এর বিনাশ করার অনুমতি না দেন, একদিন আপনার পরিবারের সকলের রক্ত চুষে হত্যা করবে এই। আর আশা করি সেদিন আসতে খুব একটা দেরি নেই, বুঝেছেন জমিদার মশাই? পুরোহিত মশাইয়ের কথা শুনে উপস্থিত জনতা এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, একে ধ্বংস করা হোক, আগুনে পুড়িয়ে মারা হোক। মন্দিরের সামনে চিতা সাজানো হলো। সুলক্ষীকে আটকানো যাচ্ছে না, বারবার অজ্ঞান হয়ে পড়ছে। আমি সুলক্ষীর মাথায় হাত বুলিয়ে ফিস করে বললাম, শান্ত হও মা, নিজেকে শক্ত করো। যা তোর নয় তা কোনোদিন তোর হতে পারে না রে মা। আমি জানি গভীর জঙ্গলে এই বাচ্চাটিকে তুই বন্য জন্তুদের হাত থেকে উদ্ধার করে নিজের মেয়ের মতন লালন পালন করছিলি, কিন্তু বিধাতার উপর তো কেউ নেই। তাছাড়া পিশাচিনী জেনেও তাকে বাঁচিয়ে রাখা যায় না রে মা। কত মানুষজনকে হত্যা করছে, তুই দেখ না মা। তারপর জমিদারকে উদ্দেশ্য করে বললাম, জমিদার মশাই, সুলক্ষীকে আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যতই হোক মা তো নাকি, নিজের সন্তানের এইরূপ অবস্থা দেখতেও পারছে না। সুলক্ষীকে ওখান থেকে সরানো হলো, কিন্তু যাকে নিয়ে এত কিছু সে ভাবলেশ চোখে তাকিয়ে আছে আমার দিকে, যেন কিছুই হয়নি, যেন কিছুই বুঝতে পারছে না সে। নির্বিকার নিরাকার মুখ। একটা পিশাচিনী এত সহজে নিজের অন্তিম পরিণতি স্বীকার করে নিচ্ছে, ব্যাপারটা আমাকে ভাবিয়ে তুলে। কিন্তু ততক্ষণে সমস্ত কিছু তৈরি। পুরোহিত মশাই জুঁইকে হাতে ধরে চিতার দিকে নিয়ে যাচ্ছে। মেয়েটি পায়ে পায়ে এগিয়ে চলেছে চিতার দিকে। হঠাৎ জনতার মাঝখান থেকে কে যেন হেসে উঠল, একটা সূক্ষ্ম অথচ তীক্ষ্ণ হাসি। যাই হোক, পুরোহিত মশাই ও মেয়েটি চিতার সামনে দাঁড়িয়ে। বাচ্চা মেয়েটিকে চিতায় তুলে আগুন ধরিয়ে দিলে খয়রাশোল মুক্তি পাবে। এক পিশাচিনীর কবল থেকে মুক্তি পাবে এই খয়রাশোল। আমি পুরোহিত মশাইকে সবটা বুঝিয়ে দিলাম। ধীরে ধীরে আগুন জ্বলে উঠল। সব চুপচাপ, শুধু কাঠ কয়লা পোড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আগুন নিভে আস্তে আস্তে সন্ধে হয়ে এলো। আগুন সম্পূর্ণ নিভে যেতে সবাই বিদায় নিল। আচ্ছা ঠাকুরমশাই, এই রক্তচোষা পিশাচিনী এত সহজেই মরে গেল?
কিশোরী প্রশ্নটা করলো বটে, কিন্তু প্রশ্নটা আমারও। শুনেছি পিশাচিনীরা খুব ভয়ঙ্কর হয়, কিন্তু এক্ষেত্রে এত সহজে হার মানলো? আমিও আমিও তাই কিশোরের কথার লেজ ধরে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কাছে অনেক ঘটনা শুনেছি, কিন্তু কিন্তু সেসব গল্প তো পিশাচিনীরা তো খুব ভয়ানক হয়, তবে ক্ষেত্রে বুঝলাম না ঠিক। তারানাথ হাসল। তোমরা ঠিকই ধরেছ, বাস্তব যতটা সহজ তার থেকে অনেক বেশি কঠিন। তার মানে গল্প এখনো শেষ হয়নি? না না, এখনো শেষ হয়নি, তারানাথ বলল। তবে গল্পের পরবর্তী ঘটনা পরে আসবো আমি। তার আগে একটা সিগারেট দাও তো দেখি, একটানা কথা বলে গলাটা ধরে এসেছে। কিশোরী জিভ কাটল, পকেট থেকে পাসিং সিগারেটটা বের করতে করতে বলল, আপনার জন্য কিনে এনেছিলাম ঠাকুরমশাই, আর দেখুন আপনাকে দিতে ভুলে গিয়েছি। নিন ঠাকুরমশাই। খস করে দেশলায় জ্বালিয়ে সিগারেটের লম্বা একটা টান দিয়ে তারানাথ বলল, কোথায় যেন আটকেছিলাম? ও হ্যাঁ, পিশাচিনীর ধ্বংস তখনও হয়নি। চিতার আগুন নিভে এলে আমি জমিদার বাড়ির সকলকে নিয়ে জমিদার বাড়িতে ফিরে এলাম, কিন্তু এমন একটি ঘটনায় কেউ কেউ খুশিতে ছিল না, বিশ্বাস করো। বুঝলে কিশোরী, মায়া 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 আবার অদ্ভুত জিনিস গো, মানুষকে টান দিয়ে বেঁধে রাখে। সে রাত্রি এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত থাকলেও জমিদার বাড়ির কেউ প্রস্তুত ছিল না। তখন মধ্যরাত, পুরো জমিদার বাড়ি ঘুমিয়ে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা চিৎকার ভেসে এলো আর নিচ থেকে। আমি যাওয়ার আগেই দেখি জমিদার বাড়ির সকলেই সেখানে উপস্থিত, শুধু একজন ছাড়া। জমিদার বাড়ির বড় বৌমা মাটিতে লুটিয়ে পড়ে আছে, রক্ত শূন্য ও দেহে প্রাণ নেই। জমিদার গিন্নি বড় বৌমার দেহে লুটিয়ে পড়ে কাঁদছেন, চোখে জল জমিদার বাড়ির ওই দুই ছেলেরও। এ তো হওয়ার কথা ছিল না ঠাকুরমশাই, আপনি নিজে হাতে পিশাচিনীকে ধ্বংস করলেন, কিন্তু এ কোন পিশাচিনী আমার বৌমাকে হত্যা করে গেল? বলুন বলুন ঠাকুরমশাই, বলুন আপনি। জমিদার প্রতাপ ভানু সজল চোখে আমার দিকে তাকিয়ে ভেজা গলায় অভিযোগ করলেন, নিয়তিকে আটকানো যায় না জমিদার মশাই। আমি আপনাকে সমস্ত বিষয়টা পরে বুঝিয়ে বলবো। আপনি যত তাড়াতাড়ি সম্ভব সৎ কার্যের ব্যবস্থা করুন, যান। পরের দিন আবার বটগাছের ছায়ায় পঞ্চায়েত বসলো। প্রবীণ মোড়ল আমার দিকে উদ্দেশ্য করে বলল, বেশ তো বড় বড় মুখ করে বলেছিলেন আমাদের গ্রামকে আপনি বিপদমুক্ত করতে পারবেন, কিন্তু কি হলো? জমিদার বাড়ির বড় বৌমা তো মারা গেল। আর আর আমার আর আমার কি মনে হয় জানেন, আপনি কিছুই করতে পারবেন না, বুঝেছেন? আপনি একজন ভণ্ড। মাঝখান থেকে এক বাচ্চা মেয়েকে পুড়িয়ে মারলেন। আরে জমিদার বাবু, একে আপনি গ্রাম ছাড়া করার একটা ব্যবস্থা করুন। জমিদারের মুখ কুয়াশাচ্ছন্ন, আমাকে হাত জোর করে বললেন, দুলাল আপনার বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন। আপনি কি? কথা যখন দিয়েছি আপনার গ্রামকে বিপদমুক্ত করেই যাব, তখন কাজ অর্ধ সমাপ্ত করে আমি তো যেতে পারি না জমিদার বাবু। শুনুন সকলে, আসল পিশাচিনী হলো জমিদার বাড়ির বড় নাতনি বেনি। সবার মধ্য থেকে একজন বলে উঠল, আপনি শুধু বন্ড নন, আপনি এক মহা পাগল। জমিদার বাবু, একে তাড়াতাড়ি বিদায় করুন, নইলে। লোকটার কথা শেষ করতে আর পারল না, তার আগেই দুলাল ছুটতে ছুটতে এসে বলল, জমিদার বাবু শিগগিরই চলুন, পুরোহিত মশাই বড় মামনিকে মন্দির প্রাঙ্গণে লয়ে গেছে। দাদা বাবুরা আটকাতে পারেননি,
আমার মনে হচ্ছে কোনো বড় মতলব আছে পুরোহিত মশাইয়ের। চলুন চলুন আপনি। আমার মনে হচ্ছে কোনো কোনো বদ মতলব আছে ওই পুরোহিত মশাইয়ের, বুঝেছেন? চলুন চলুন আমার সাথে। আমরা সকলে মন্দির প্রাঙ্গণে ছুটলাম। জ্ঞান শূন্য বেনিকে মাটিতে শুইয়ে রেখে পাশে বসে আছেন পুরোহিত মশাই। জমিদারের চক্ষু রক্তবর্ণ। রাগান্বিত গলায় তিনি বললেন, আপনি কেন আমার নাতনিকে নিয়ে এসেছেন এখানে জানেন? এর অপরাধে আমি আপনাকে বন্দি করে মৃত্যুদণ্ড অবধি দিতে পারি। জানেন আপনি? বুঝতে পারছেন কি ভয়ানক কাজ করেছেন আপনি? বলুন বলুন কি উদ্দেশ্য? জমিদারের ক্রোধ চরম সীমায় পৌঁছেছে। আমি বললাম, আপনার নাতনিকে এখানে আনার জন্য আমি পুরোহিত মশাইকে বলেছিলাম, জমিদার বাবু শাস্তি দিতে হলে আমায় দিন, কিন্তু তার আগে আসল ঘটনার সাক্ষী থাকুন, দেখতে থাকুন। আমার গলাতে এমন কিছু একটা ছিল যাতে জমিদার বাবু চুপ করে গেলেন। জমিদার বাড়ির সকলে তখনই এসে গেছেন। আমি মন্দিরে ঢুকে মা কালীর ঘর থেকে জল নিয়ে এসে বেনির মুখে ছিটিয়ে দিলাম। ধীরে ধীরে চোখ খুলল বেনি, তারপর উঠে বসলো, আর তারপর নিল ছলনার আশ্রয়। তোমরা একটা জিনিস খেয়াল করবে, দুষ্টু লোকের মুখোশ যখন খুলে যায় তখন তারা ছলনার আশ্রয় নেয়। বেনি জমিদার বাবুর দিকে তাকিয়ে মিহি গলায় বলল, দাদু, ও দাদু, আমি এখানে কেন দাদু? তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই লোকটাকে দেখে ভয় করছে আমার দাদু। আমাকে এখান থেকে নিয়ে যাও, খুব ভয় করছে গো দাদু। ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো বেনি। জমিদার তাই দিকে বেনির দিকে এগোতে গেল। আমি হাত তুলে বললাম, দাঁড়ান জমিদার বাবু, দাঁড়ান। এ আপনার নাতি নয়, আপনি এর কাছে যাবেন না, বিপদ ঘটে যাবে। জমিদার তবু এগিয়ে চললেন বেনির দিকে। আমি নিশ্চিত বেনি জমিদার মশাইকে হাতের কাছে পেলেই মেরে ফেলবে। জমিদার আর বেনির ব্যবধান যখন মাত্র 5 হাতের কম, আমি উপজান্ত না পেয়ে ঘর থেকে জল নিয়ে মন্ত্রপুত করে ছিটিয়ে দিলাম বেনির গায়ে। ধপ করে পড়ে গেল মাটিতে। জমিদার মশাই চিৎকার করে উঠল। বেনির মাটিতে পড়ে যাওয়া সাময়িক। ধীরে ধীরে উঠে বসলো, 2 পায়ে ভর দিয়ে হাঁটু মুড়ে। আমি আবারও মন্ত্রপুত জল বেনির গায়ে ছিটিয়ে মারলাম। মন্ত্রপুত জল জমিদার বাড়ির বড় নাতনি অর্থাৎ বেনির গায়ে ছিটিয়ে দিয়ে ধীরে ধীরে প্রকাশ পেতে লাগলো তার স্বরূপটা। সরীসৃপ যেমন রূপ বদলায় ধীরে ধীরে, তেমনি বেনিও ধীরে ধীরে তার খোলস ছাড়তে লাগলো। আর সঙ্গে প্রবল চিৎকার, যেন কাছে পিঠে কোথাও মেঘ ভেঙে পড়েছে। প্রবল চিৎকারের সাথে যখন বেনি তার মানব রূপ ত্যাগ করে আসল চেহারাতে রূপান্তরিত হলো, বিশ্বাস করো তোমরা উপস্থিত জনগণ তো বটেই, আমারও ভয়ে বুকটা কেঁপে উঠেছিল। এ আবার কোন প্রাণী? দেহ লিকলিকে কালো, মাথায় অমাবস্যার মতন চুল পা পর্যন্ত নেমে এসেছে। মানুষের আদলে একটা মুখ আছে বটে, কিন্তু মুখটা বিভৎস রকমের কদার্য। মুখ থেকে বেরিয়ে আসে টকটকে লাল একটা জিহ্বা, ঝরে পড়ছে একটু একটু করে লালা রস। বিভৎস প্রাণীটি অর্থাৎ পিশাচিনীটি 2 পায়ে নয়, 2 হাত ও 2 পায়ের সাহায্যে চতুষ্পদী জন্তুর মতন চলে বেড়াচ্ছে, আর ক্রমাগত হুঙ্কার দিয়েই চলেছে। লাল চোখ বের করে জনতার দিকে তাকিয়ে একবার জিভ চেটে নিতে সব জনতা ভয়ে মা গো বাবা গো বলে পালালো। রয়ে গেলাম শুধু আমি, পুরোহিত ও জমিদার প্রতাপ ভানুর চোখে বিস্ময় ঝরে পড়ছে। এ কিভাবে সম্ভব? এতদিন যাকে বড় নাতনি হিসেবে আদর করে এসেছে সে কিনা একটা পিশাচিনী। ঠাকুরমশাই একে ধ্বংস করুন, এক্ষুনি ধ্বংস করুন। জমিদারের করুণ গলা শুনে পিশাচিনীটি জমিদারের দিকে মুখ তুলে তাকালো। তারপর শিম্পাঞ্জির মতন ঝাঁপিয়ে পড়ল জমিদারের উপরে। অতর্কিত আক্রমণে জমিদার ছিটকে পড়ে গেল দূরে। পিশাচিনী একটু একটু করে এগোতে লাগলো জমিদারের দিকে।
ভয়ে আতঙ্কে জমিদারের মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, শুধু বু বু উচ্চারণ করছে। পিশাচিনী যেন এবার জমিদারের ঘাড়ে দাঁত ফুটিয়ে এক নিঃশ্বাসে খেয়ে শুষে নেবে সমস্ত রক্ত। আমি আর সময় নষ্ট না করে ওখানেই বসে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। আমার চোখ বন্ধ রয়েছে, তবুও আমি বুঝতে পারছি পিশাচিনী জমিদারকে ছেড়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে আর তীব্র হুঙ্কার দিচ্ছে যাতে আমার মন্ত্র উচ্চারণ বন্ধ হয়ে যায়। আমি নিটল হয়ে মন্ত্র উচ্চারণ করেই চলেছি, আর পিশাচিনীর ক্ষোভ যেন বেড়েই চলেছে। আমি শুনতে পাচ্ছি তীব্র হুঙ্কার আর বড় বড় নিঃশ্বাসের শব্দ। আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়ছে তার, কিন্তু আমার দেহ বন্ধন রাখায় আমাকে কিছুটি করতে পারছে না। এভাবেই চললো কিছুক্ষণ। একদিকে পিশাচিনীর হুঙ্কার আর অন্যদিকে আমার মন্ত্র উচ্চারণ। চারপাশটাও কোনো ভয়ের আতঙ্কে চুপ মেরে আছে। ঝিঝি পোকারা আজ ডাকতে ভুলে গেছে। আকাশের গায়ে ছিটিয়ে থাকা বিন্দু বিন্দু তারারা মিটমিট করে চাইতে ভুলে গেছে। হাওয়া চলাচল করছে না। সমগ্র খয়রাশোল ভয়ে জুবুধুবু হয়ে আছে। ধীরে ধীরে পিশাচিনীর গর্জন কমে এলো। বুঝলাম তামসী দেবী আমাদের উপর কৃপা করেছেন। পিশাচিনীর শক্তিকে শুষে নিয়েছেন তিনি। আমি চোখ খুললাম, দেখলাম দুমড়ানো মোচড়ানো একদলা কাগজের মতন পিশাচিনীটি পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম তাকে, কে কে তুই? আমি কর্ণ পিশাচিনী। কেন এসেছিস এখানে? কে তোকে এখানে আবাহন করেছে? জমিদার বাড়ির গিন্নি। জমিদারের দিকে আমিও পুরোহিত মশাই একসঙ্গে তাকালাম। আমাদের চাউনের উদ্দেশ্যে প্রতাপ বানু আন্দাজ করতে পারলেন। আমি ততক্ষণে কারণ সম্পর্কে সম্পূর্ণ অবগত। মন্ত্রপুত জল পিশাচিনীর উপর ছিটিয়ে দিতেই একটা ধোঁয়ার রেখা উঠে মিলিয়ে গেল আকাশে। খয়রাশোল বিপদমুক্ত হলো, পিশাচমুক্ত হলো খয়রাশোল। জমিদার গিন্নি আমার পায়ে এসে লুটিয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার কি দোষ ছিল ঠাকুরমশাই? পিশাচিনীটি আমার বদনাম করে গেল। এই সবের মূল নাকি আমি। ঠাকুরমশাই জমিদার গিন্নি কখনো কখনো জ্ঞান তো পাপ করেনি। অজ্ঞানতায় আপনাদের পাপ। আপনি যখন পুত্রবধূদের সন্তান লাভের আশায় কাপালিককে ডেকে পুজো করিয়েছিলেন, ভোগ দিয়েছিলেন, তখন কাপালিকের ওই অজ্ঞানতার ফলে দেবী ও অপদেবীর একসাথে ভোগ পেয়েছিলেন। ফলস্বরূপ দেবীর অংশরূপে জন্ম হয় আপনার ছোট নাতনি, যাকে আপনারা রুগ্ন শুষ্ক দেখে এবং ছোট বৌমার মৃত্যুর কারণ ভেবে গভীর বনে ফেলে এসেছিলেন, মনে আছে? কিন্তু একটা কথা জেনে রাখুন, ঈশ্বর কখন কোন বেশে আসবে তা কেউ বুঝতে পারবে না। ছোট বৌমার আয়ুকাল হয়তো ততটাই ছিল। আসলে নিয়তির উপর কারো হাত নেই। কিন্তু আপনারা শিশুটিকে অপয়া ভেবে ফেলে দিলেন, আর অন্যদিকে অপদেবী হিসেবে জন্ম নিল বড় নাতনি অর্থাৎ বেনি। আপনার দেওয়া ভোগ তার ক্ষুধা নিবৃত হয়নি, তাই সে মানুষজনকে রক্ত শুষে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করত। এখন পুরো গ্রাম সম্পূর্ণ বিপদমুক্ত। আর একটি জিনিস আপনাদের ফিরিয়ে দেওয়ার আছে। পুরোহিত মশাইকে চোখে ইশারা করলাম আমি। পুরোহিত মশাই সেখান থেকে মন্দিরের গর্ভগৃহে চলে গেলেন এবং ফিরে এলেন যাকে নিয়ে তাকে দেখে সকলে তো অবাক। জুই বেঁচে আছে? কিন্তু কিভাবে? সেদিন তো চোখের সামনে তাকে। জুইকে জমিদারের হাতে তুলে দিয়ে বললাম, তারানাথ তান্ত্রিকের কথা মতন আমি জুইকে চিতার তলা থেকে আমি নিয়ে পালিয়ে যাই। চিতাও সেভাবে সাজানো হয়েছিল। ধূর্ত পিশাচিনী আমাদের চোখকে ফাঁকি দিয়েছিল। মন্ত্র পড়া ফুল ফু দিয়ে আপনার ছোট নাতনির গায়ে ফেলেছিল, কিন্তু ফাঁকি দিতে পারেনি চক্রবর্তী মশাইকে। আর হ্যাঁ,
এ বাচ্চা মেয়েটি আপনার বনে ফেলে আসা নাতনি, যাকে সুলক্ষী বন থেকে উদ্ধার করেছিল। জমিদার আমার কাছে এগিয়ে এলো, আমার হাত দুটো ধরে কাঁপতে লাগলো। এই কান্না একসাথে হারিয়ে ফেলার কান্না, আর এই কান্না একসাথে ফিরে পাওয়ার কান্না। তারানাথের কথাও গল্প বলা শেষ হলো। বৃষ্টি থেমে গেছে, কেউ কোনো কথা বলছে না, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরঘুর করছিল। থাকতে না পেরে নীরবতা ভেঙেই আমি বললাম, আচ্ছা চক্রবর্তী মশাই, আচ্ছা জমিদার বাড়ির ছোট নাতনি মানে জুই তো দেবীর অংশ, তাহলে সে কেন কিছুতেই কিছু করতে পারছিল না? মানে তার শক্তি প্রদর্শন করলো না কেন? তারানাথ এবার হাসলো। বিভূতি, ঘড়িটা একবার দেখো, রাত তো কম হলো না। সেই গল্প না হয় পরে বলবো কোনো একদিন, কি কেমন?